H প্লাস ডোনেট করছে আর এটা X প্লাস অ্যাকসেপ্ট করছে, তার মানে এটা আমাদের অ্যাসিড হিসাবে ইউজ হচ্ছে, এটা আমাদের বেস হিসাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, যাদের কাছে একটার থেকে বেশি H প্লাস রিলিজ হয়, যেই সব অ্যাসিড বা যেই সব বেসরা একটার থেকে বেশি H প্লাস বা OH মাইনাস রিলিজ করতে পারে তাদেরকেই বলি আমরা পলি বেসিক অ্যাসিড বা পলি অ্যাসিডিক বেস। কোন একটা সল্টকে আমি কিসে অ্যাড করব না কোন একটা সলভেন্টে অ্যাড করব, তাই না? কোনো একটা সল্টকে আমি কিসে অ্যাড করছি, একটা সলভেন্টে অ্যাড করছি। এবার এইখানে সলিবিলিটিটা কিভাবে কি হবে, তাহলে এইখানে সলিবিলিটিটা কিভাবে ডিপেন্ড করবে, দেখো দুটো জিনিস। ধরো আমি বলছি, ধরো আমি জল নিয়েছি, এখানে সলভেন্ট ধরো ওয়াটার নিয়েছি, আর উপর থেকে আমি NaCl মিক্স করছি, মানে নুন মিক্স করছি যখন রান্না টান্না করো আর কি। এবার এই যে সল্টটা জলের সাথে মিশবে, এখানে কার কার উপর ডিপেন্ড করবে, ডিপেন্ড করবে যে এই যে NaClটা আছে কত তাড়াতাড়ি ভাঙে। ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আমরা বলছিলাম ইকুইলিব্রিয়াম, আজকে হয়তো ইকুইলিব্রিয়ামের এটাই শেষ পার্ট, যেখানে আমরা অনেক কিছু কভার করে নেবো আজকে। এটাই শেষ পার্ট, পার্ট 7, যেখানে আজকে আমরা দেখবো যে কি করে আমরা পিএইচ ক্যালকুলেশন করবো কোনো একটা উইক ইলেকট্রোলাইটে কি ক্যালকুলেশন করবো, পিএইচ ক্যালকুলেশন কিভাবে করবো স্টেপ বাই স্টেপ দেখবো। পলিবেসিক অ্যাসিড আর পলিঅ্যাসিডিক বেসের সাথে তোমার ওই তোমার কনস্ট্যান্ট আয়নিক কনসেন্ট্রেশনের আয়নিক, হ্যাঁ কনস্ট্যান্টের কি ধরনের কি রিলেশনশিপ আছে, অ্যাসিডিক স্ট্রেংথে কি কি ফ্যাক্টর রেসপেক্ট করে। যখন অ্যাসিডিক স্ট্রেংথে করবো সেটা তোমার বেসিক স্ট্রেংথটা জাস্ট উল্টে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য শুধু অ্যাসিডিক স্ট্রেংথ লিখেছি। কমন আয়ন এফেক্ট, বাফার সলিউশন, এই দুটো জাস্ট একটু একটু করে আমরা দেখে নেবো যে কমন এফেক্ট আয়ন এফেক্ট মানেটা কি হয়, বাফার সলিউশন মানেটা কি হয়, সলিবিলিটি ইকুইলিব্রিয়াম এটা আমরা লাস্টে দেখবো। ঠিক, তাহলে আজকে আমাদের প্রথম টপিক হয়ে যাবে কি, ক্যালকুলেশন of pH of weak electrolyte। আচ্ছা, আমরা দেখবো একদম স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? একদম স্টেপ বাই স্টেপ দেখবো। প্রথমে আমাদেরকে কি করতে হবে, ধরো কোনো একটা রিয়াকশন দিয়েছে, সেই রিয়াকশনটার আমাকে ফাইন্ড করতে হবে যে এতে কি কি আমাদের সাবস্টিটিউয়েন্ট আয়নস গুলো আছে, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের কি ফাইন্ড করতে হবে, ফাইন্ড আউট the ionic bases present in both sides of the reaction, মানে reactant side or product side, in the both sides of the reaction। আমরা এখানে দেখবো কি কি হচ্ছে আর এখানে লিখবো। ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এটা কিসে ভাঙবে, এখানে আমাদের H3O প্লাস হবে, তাহলে H3O প্লাস হবে যেটা অ্যাকুয়াস হবে, প্লাস আমাদের কি হবে X মাইনাস হবে যেটা অ্যাকুয়াস হবে। আপাতত এইটা আমাদের কাছে আছে, ঠিক আছে? এটা আমাদের কাছে আছে, তো ধরে নাও। আচ্ছা, তাহলে এইটা আমাদের কি H প্লাস ডোনেট করছে আর এটা X প্লাস অ্যাকসেপ্ট করছে, তার মানে এটা আমাদের অ্যাসিড হিসাবে ইউজ হচ্ছে, এটা আমাদের বেস হিসাবে ইউজ হচ্ছে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের সাবস্টেন্ট পার্টিকেল গুলোকে ফাইন্ড করা হয়েছে H3O প্লাস আর X মাইনাস, ঠিক আছে? তাহলে প্রথম স্টেপ আমাদের ডান। সেকেন্ড স্টেপ ব্যালেন্স করে নাও, যেহেতু এটা ব্যালেন্স আছে তো এখানে ব্যালেন্স করছি না, বাস যদি কোনো ব্যালেন্স না থাকে তখন তোমাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স দ্য ইকুয়েশন, ইকুয়েশনটাকে ব্যালেন্স করে নিও, ঠিক আছে? যখন আচ্ছা, যখন ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেল, এবার তুমি এক কাজ করো, এখানে কনসেন্ট্রেশন গুলোকে দেখে নাও, কে এর ভ্যালু কত, কে বি ভ্যালু কত, সেগুলোকে দেখে নাও। তাহলে এইখানে আমার যেহেতু অ্যাসিড, এখানে আমার তো আসবে কে এ। আচ্ছা, ঠিক আছে, এবার অ্যাসিড বেসের কনসেপ্ট ছাড়ছি, একদম ফাইন্ড করতে হবে জিনিসটা কি হচ্ছে। কোন একটা অ্যাসিড বেস থাকলো, আমি ধরে নিচ্ছি ইনিশিয়ালি এর কনসেন্ট্রেশন ছিল x, ইনিশিয়ালি এর কনসেন্ট্রেশন, এটাকে তো আমরা ধরবো না কারণ এটা পিওর লিকুইড, এর কনসেন্ট্রেশন আমরা ধরবো না, দরকার নাই। আর এর কনসেন্ট্রেশন ছিল 0, এর কনসেন্ট্রেশন 0, কি ছিল ইনিশিয়ালি যখন রিঅ্যাকশনটা প্রসিড হতে শুরু করেছে
তখন এইখান থেকে মাইনাস চলে গেছে এক্স আলফা, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর এইখানে হয়েছে তোমার এক্স আলফা। তাহলে এতদূর তোমরা মোটামুটি জানো। এবার এইখান থেকে কি করে ফাইন্ড করবে, যেহেতু আমরা এখানে অ্যাসিড, যেহেতু অ্যাসিডের সাথে রিয়াকশন করছি, অ্যাসিড এখানে ওয়াটারটা তো বেস হিসেবে রিয়াক্ট করছে, কিন্তু করছি তো আমি অ্যাসিডের। ঠিক আছে, তাহলে এখানে আমি কে অফ এ করবো। আচ্ছা দেখো, তুমি বেসকে জলের সাথে মিক্স করো, অ্যাসিডকে জলের সাথে মিক্স করো, ডিপেন্ড করবে কি জলের সাথে মিক্স করছো। তুমি যা মেশাবে সেই ওয়াইজ জলটা কাজ করবে। এখানে এমন না জলটা বেস তুমি নিয়েছো, জলটা বেস হিসেবে কাজ করছে, বাট এই চেকটা তুমি অ্যাসিড হিসেবে নিয়েছো, তাই জন্য যে তোমার তোমার হচ্ছে যেটা আয়নিক কনস্ট্যান্ট, আয়নাইজেশন কনস্ট্যান্ট সেটা হবে, সেটা হচ্ছে কে অফ এ আসবে। তাহলে কে অফ এক্স আমরা জানি কি হয়, যেটা এক্স আলফা স্কোয়ার আর নিচে হচ্ছে 1 মাইনাস আলফা। আচ্ছা, অনেক জায়গায় কনফিউশন হবে, আগের ভিডিওতে আমি জাস্ট সেটা মিস করে গেছি। অনেক জায়গায় কনফিউশন হবে, স্যার আপনি এক্স কেন লিখছেন, আর অনেক জায়গায় লেখা থাকে এরকম সি আলফা স্কোয়ার মাইনাস 1 মাইনাস আলফা। আরে ব্যাপারটা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে এক্সটা আমি কেন লিখেছি। এক্সটা মানে ইনিশিয়ালি কনসেন্ট্রেশন দেখছিল, তো এক্স মানে ওই সি, এটা তোমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ওই জন্য এখানে সি লেখা থাকে। এটাকে তুমি এরকম লেখো, অসুবিধা কিছু নেই, এটা তোমার বোঝার জন্য। আমি তোমাদেরকে এক্সাম্পল হিসাবে করাতে 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 এক্স আলফা করেছি, এমন না যে এটা ঠিক এটা এটা ভুল এটা ভুল এটা ঠিক, এরকম কিছু ব্যাপার না। এই এক্সটা মানেই তো সি, এক্সটা মানেই তো সি, এক্সটাই তো কনসেন্ট্রেশন, তাই এক্সটা ওই জন্য সি হিসাবে ডিনোট করে। একই ব্যাপার। তাহলে এতদূর তোমাদের হলো। এবার যখন তোমাদের কোনো ধরনের কোশ্চেন দেওয়া থাকবে, কি কি গিভেন থাকবে, গিভেন যেটা থাকবে সেটা তোমাদের হচ্ছে গিভেন দেয়া থাকবে, তোমার কে ভ্যালু দেয়া থাকবে, और কে বি ভ্যালু দেয়া থাকবে, যেটা তোমার যদি জল মেশা ওয়াটারের সাথে তখন এটা এটা গিভেন থাকবে। আর কি গিভেন থাকবে, এটা গিভেন থাকবে। আচ্ছা, আর তোমাদের যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে তোমার এই ইনিশিয়াল কনসেন্ট্রেশন। যদি তোমাদেরকে পিএইচ ক্যালকুলেশন করতে দেয় তো গিভেন কে কেবি দেয়া থাকবে আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন দেয়া থাকবে। ঠিক আছে, এগুলো দেয়া থাকবে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এই যে আমি এত দূর ছটপট ছটপট করে দিলাম, এইটার মাঝখানে একটা ট্রিক্স আছে। ধরো এই একটা রিয়াকশন দেয়া আছে, তোমাদেরকে কখনো এরকম করে দেয়া থাকবে না। ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের এখানে আমি একটা জিনিস বলা হলো না, তুমি তো জল তো তুমি নিয়েছো, এইখানে তুমি মিক্স করে কিছু কি এইচএক্স মিক্স করেছো, এইচএক্স মিক্স করেছো, ঠিক, কিন্তু এখানে জল তো আছে। তো আমরা প্রথমে যখন দেখেছিলাম যে ওয়াটার নরমালি যদি ওয়াটারের সাথেও থাকে, তখনও কিন্তু H3O প্লাস আর OH মাইনাস দেয়, তাই না। আবার এইখানে HX এটা অ্যাকুয়াস, H2O লিকুইড, এইখান থেকে তোমার H3O প্লাস আর X মাইনাস বেরোচ্ছে, ঠিক। এবার তোমাদের তো এই দুটো রিয়াকশনই হচ্ছে এখানের মধ্যে, ব্যাপারটা বুঝতে পারছো। আমি এইটা নিয়ে করছি, আমি পরে বলছি কেন করছি। তোমাদের এই যে তুমি HX কোথায়টা জলে মেশাচ্ছ, এখানে তো দুটো রিয়াকশন হচ্ছে। প্রথমে জল আছে মানে জলের মলিকিউলের সাথে জলের মলিকিউলে H3O প্লাস আর OH মাইনাস বেরোচ্ছে, মানে এই দুটো তো হচ্ছে, ঠিক আছে। H3O প্লাস OH মাইনাস এখানে সবসময় হচ্ছে, H3O প্লাস OH মাইনাস এখানে সবসময় হয়ে আসছে। আবার যখন HX দিচ্ছ তখন আবার H3O প্লাস আর X মাইনাস হচ্ছে। তাহলে তোমার কাছে কিন্তু যখনই তুমি কোনো একটা জিনিস জলে অ্যাড করো তখন তোমাদের কাছে দুটো কিন্তু রিয়াকশন হবে, রিয়াকশন 1 আর রিয়াকশন 2, এই দুটো রিয়াকশনই কিন্তু হতে হবে। যেহেতু এখানে জলে জলে মিক্স করছি, এখানে আমাদের বেরোবে কে অফ ডাব্লিউ, আর এটা যখন অ্যাসিডের সাথে করছি এখানে আমাদের বেরোবে কে অফ এ। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাকে বুঝতে হবে এখানে প্রাইমারি রিঅ্যাকশন কোনটা। ফাইন্ড আউট দ্য প্রাইমারি রিঅ্যাকশন, ফাইন্ড আউট দি প্রাইমারি রিঅ্যাকশন, প্রাইমারি রিঅ্যাকশনটাকে ফাইন্ড করো, ঠিক আছে। প্রাইমারি রিঅ্যাকশনটাকে ফাইন্ড করতে হবে। প্রাইমারি রিঅ্যাকশন কি করে ফাইন্ড করবে, যে যার কে কনসেন্ট, যার কে এর ভ্যালু বেশি হবে, যার কে এর ভ্যালু বেশি সেটাই প্রাইমারি রিঅ্যাকশন আমার, ঠিক আছে। যার কে এর ভ্যালু বেশি তার সেই প্রাইমারি রিঅ্যাকশন। ধরো আমি বলতে চাইছি এখানে কে অফ এর ভ্যালু বেশি অফ কে অফ ডাব্লিউ, তার মানে আমার কে অফ এটা
মানে এই ইকুয়েশনটা এটা আমার প্রাইমারি, প্রত্যেকটা বারই মোটামুটি এইটাই তোমার, যেহেতু এইটাই ফাইন্ড করতে দেয়, এইটাই তোমার প্রাইমারি রিঅ্যাকশন হবে। ঠিক আছে, এবার যদি কোনো ভুলভাল মানে ভুলভাল বলবো না, যদি কোনো একটু এধার ওধার করে দেয় তখন তোমাকে দেখতে হবে, যদি আমি এইখানে জলের সাথে মিক্স করেছি বলে দুটো রিঅ্যাকশন দেখাচ্ছে, জলের সাথে তোমাকে ধরো দুটো রিঅ্যাকশন এমন দিল, সেই দুটো রিঅ্যাকশন তোমাকে বুঝতে হবে যে এখানে কি কি রিঅ্যাকশন হচ্ছে, টোটাল কি কি রিঅ্যাকশন। যেমন আমি এখানে জলের সাথে মিশিয়েছি, তো ওয়াটার প্লাস ওয়াটার একটা রিঅ্যাকশন, আর তোমার অ্যাসিড প্লাস ওয়াটারের সাথে একটা রিঅ্যাকশন, এই দুটো রিঅ্যাকশন এখানে দুটো তোমার কনস্ট্যান্ট হবে, একটা আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ ওয়াটার, একটা আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। তো এইখানে যার ভ্যালু বেশি হবে সেটা আমার প্রাইমারি। ধরে নাও এর ভ্যালুটা বেশি, এর ভ্যালুটা সবসময় বেশি হবে যখন এরকম কোনো রিঅ্যাকশন হবে, যখন অ্যাসিডের সাথে জল বা বেসের সাথে জল হবে, তখন কে অফ এ আর কে অফ বি এর ভ্যালুটা সবসময় বেশি থাকবে, অবশ্যই থাকবে। তাই জন্য এটা এখানে বেশি আমি নিয়ে এটা ধরেই করেছি, যেটার ভ্যালু বেশি সেটা তোমার প্রাইমারি রিঅ্যাকশন, আর যেটা তোমার প্রাইমারি রিঅ্যাকশন সেটাকে ধরেই তোমাকে এত এইগুলো করতে হবে। যেটা তোমার প্রাইমারি রিঅ্যাকশন সেটাকে নিয়ে এইসব করতে হবে, যেটা প্রাইমারি রিঅ্যাকশন নয়, যেমন H2H2 টা প্রাইমারি রিঅ্যাকশন নয়, তাই জন্য H2H2 নিয়ে আমরা এগুলো করিনি। আমরা কি করেছি, এগুলো আমরা করেছি HX নিয়ে। তো এটা আমার যেহেতু প্রাইমারি রিঅ্যাকশন ছিল তাই জন্যই করেছি। ঠিক আছে, তাহলে প্রাইমারি রিঅ্যাকশন কোনটা তোমাদেরকে একটা ফাইন্ড করতে হবে। ঠিক আছে, যখনই ফাইন্ড করা হয়ে গেল, এখানে তোমাদের তো বলেছি কে কে বি কিছু একটা গিভেন থাকবে, ইনিশিয়াল কনসেন্ট্রেশনে দিয়ে থাকবে। ইনিশিয়াল কনসেন্ট্রেশন যখনই দিয়ে থাকবে, তোমরা কি করে ফাইন্ড আউট দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা, আলফার ভ্যালুটা ফাইন্ড করে নেবে। আচ্ছা, এইখানে যদি তোমার এইটা গিভেন থাকে, তো তোমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন করে এটা বার করে নেবে, এখানে আলফার ভ্যালুটা পেয়ে যাবে। আলফার ভ্যালুটা যখনই পেয়ে গেলে, এখানে আলফার ভ্যালু পুট করে এখানে টোটাল কনসেন্ট্রেশনটা বার করে নিলে, এক্স এর ভ্যালু বার করে নিলে। ঠিক আছে, এক্স এর ভ্যালু তো তোমার দেয়া থাকবে, এখানে কে এক্স এইসব বার করে নিলে। এবার এই আলফার ভ্যালু যখন বেরিয়ে গেল, তোমার এই টোটালটার ভ্যালু বেরিয়ে গেল, আলফার ভ্যালু জানো, এক্স এর ভ্যালু জানো, এই টোটালটা ভ্যালু জানো। এবার এইটা তুমি জানো, এবার তোমাকে কি বলেছি, পিএইচ ইকুয়াল টু, তোমাদেরকে কি শিখিয়েছি যে পিএইচ ইকুয়াল টু log base 10 H plus or আচ্ছা মাইনাস log base 10 H3O plus। তো দেখো সলিউশনে H3O plus হচ্ছে, H plus বেরোচ্ছে না H3O plus, যেটাই থাকবে সেটার কনসেন্ট্রেশনটা ধরো এখানে এই যে ধরো H3O plus, তাহলে এখানে তুমি কি একটা কে আলফার ভ্যালু হবে, কে আলফার ভ্যালুটা এখানে পুট করে দাও, সলভ করে দাও, তুমি পিএইচ পেয়ে গেলে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে প্রথমে কি করলাম, আয়নিক স্পেসিস কি আছে রিঅ্যাকশনে, ধরো এই দুটো রিঅ্যাকশন H2O plus H2, এটা তাহলে প্রথমে কি কি আয়নিক স্পেসিস আমি দেখে দিলাম, ব্যালেন্স করে নিলাম, যেহেতু ব্যালেন্স আছে আমি আর বললাম না। আচ্ছা, নেক্সট আমি কি করলাম, যে কি কি গিভেন থাকবে বলে দিলাম, হয় কে কে বি ভ্যালু দেওয়া থাকবে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন দেওয়া থাকবে, যদি কে আর দিয়ে থাকবে কে বি আর যেটা খুশি দেওয়া থাকবে। আচ্ছা, তারপর তোমাকে দেখতে হবে প্রাইমারি রিঅ্যাকশন কোনটা, এখানে প্রাইমারি রিঅ্যাকশন কি করে বুঝবে, দুটোরই তোমার আয়নিক আয়নাইজেশন কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া থাকবে, দুটোরই তোমার আয়নিক আয়নাইজেশন কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া থাকবে। যখনই তোমার আয়নাইজেশন কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া থাকবে, দেখবে কোনটার ভ্যালুটা বেশি কোনটার ভ্যালুটা কম, যেটার ভ্যালু বেশি সেটা হয়ে যাবে তোমার প্রাইমারি রিঅ্যাকশন। যখন তুমি প্রাইমারি রিঅ্যাকশন পেয়ে গেলে, সেখান থেকে তুমি এই সব জিনিস করে ফেললে, কনসেন্ট্রেশন মিলিয়ে তোমার আলটিমেটলি এখান থেকে এটা বার করে সি আলফা বাই 1 মাইনাস আলফা, ওখানে তোমার কনসেন্ট্রেশনটা তুমি জানবে, এই ভ্যালুটাও জানবে, এখান থেকে তোমাকে আলফা ভ্যালু বার করতে হবে। আলফা ভ্যালু যখনই বেরিয়ে গেল, তখনই আলফা ইনটু এক্স করে H2O প্লাসের কনসেন্ট্রেশনটা দেখে নিলে, কনসেন্ট্রেশন যখনই দেখে নিলে, এখানে মাইনাস লগ বেস 10 H2O প্লাসের জায়গায় ওই ভ্যালুটা পুট করে ক্যালকুলেট করে দেবে, খালি তোমাদের জিনিসটা ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে এইগুলো আমরা করলাম, ক্যালকুলেশন অফ পিএইচ অফ উইক ইলেকট্রোলাইট, একটা টপিক আমাদের গেল, মেন টপিক। এবার এগুলো ছোট ছোট টপিক একদমই, এইটা তোমাদের মেন জিনিস ছিল আজকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখবো পলিবেসিক অ্যাসিড আর পলি অ্যাসিডিক বেস। এ কি জিনিস রে বাবা, পলি অ্যাসিডিক বেস, পলিবেসিক অ্যাসিড, পুরো অ্যাসিড বেস একদম সব একসাথেই লিখে দিয়েছি। কিছুই না, ক্লাস 10 থেকেই পড়ে আসছো, 10 কেন 9 থেকে হয়তো পড়ে আসছো, তো ওটা নিয়ে কোনো চাপ নাই, খুবই সিম্পল জিনিস, নামটা একটুখানি ভারী ভারকাম দিয়েছে, আর কিছু না। আচ্ছা, নেক্সট তোমাদের টপিক হচ্ছে, আমি একদিকে লিখছি পলি অ্যাসিডিক বেস, একদিকে লিখছি পলি অ্যাসিডিক অ্যাসিড, একটা এইখানে লিখছি পলি, আচ্ছা এইদিকে লিখছি পলিবেসিক অ্যাসিড, আর এই দিকটায় লিখছি পলি অ্যাসিডিক বেস। আচ্ছা,
কিছু নয় সেরকম। আমরা যখন দেখতাম যে কোনো একটা ইয়েতে একটা এইচ প্লাস বেরোচ্ছে, ঠিক আছে, তখন বলতাম একটা, এটা মোনো বেসিক অ্যাসিড বলতাম না, একটা এইচ প্লাস বেরোচ্ছে, কোনোটাতে দুটো এইচ প্লাস বেরোবে, এখানে দুটো এইচ প্লাস বেরোতো, একটা এইচ প্লাস আর একটা এইচ প্লাস আর SO4 2- হয়তো, এটা হয়তো। তো যাদের যাদের কাছে একটার থেকে বেশি এইচ প্লাস রিলিজ হয়, যেই সব অ্যাসিড বা যেই সব বেসরা একটার থেকে বেশি এইচ প্লাস বা ওইচ মাইনাস রিলিজ করতে পারে, তাদেরকেই বলি আমরা পলি বেসিক অ্যাসিড বা পলি অ্যাসিডিক বেস। বোঝা গেল ব্যাপারটা? যেই বা যেই সব মলিকিউলস, যেই সব অ্যাসিড বা বেসেসরা নিজেদের থেকে একের থেকে বেশি মোর দ্যান ওয়ান এইচ প্লাস বা ওইচ মাইনাস ডোনেট করে থাকে, তাদেরকে আমরা বলি পলিবেসিক অ্যাসিড বা পলি অ্যাসিডিক বেস। তাহলে এখানে তুমি যদি এক্সাম্পল নাও, যেমন আমি একটা এক্সাম্পল লিখেছিলাম H2SO4, এটা তুমি জানোই। আচ্ছা, আর একটা এক্সাম্পল ধরে নিচ্ছি H3PO4 বলে একটা এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, পলি অ্যাসিডিক বেস, বেসে কি এক্সাম্পল হতে পারে? CaOH2 হতে পারে, AlOH3 হতে পারে, ঠিক হতে পারে। আচ্ছা, এবার কেন এটাকে বলছি বলি, কারণ প্রথমে কিভাবে ডিসোসিয়েট হলো দেখো। প্রথমে এটা থেকে ডিসোসিয়েট হলো, H প্লাস বেরোলো এখান থেকে, আর এখান থেকে বেরোলো HSO4-। এবার এইখান থেকে আবার একটা H প্লাস বেরোবে, আর এখান থেকে হবে SO4-। ব্যাপারটা বোঝা গেল? মেন জিনিস ছিল এটা। এখান থেকে এটা সেম, এখান থেকে কি বেরোবে বাবা? H প্লাস একটা বেরোবে, আর H2PO4 বেরোবে। এইখান থেকে আবার কি বেরোবে? একটা H প্লাস আবার বেরোবে, আর কি থাকবে? HPO4-2- থাকবে। এখান থেকে আবার কি থাকবে? একটা H প্লাস বেরিয়ে যাবে, আর কি থাকবে? PO4-3- থাকবে। সিমিলারলি এইখানে বেস আছে, এখানে কি হবে? CaOH প্লাস আর OH মাইনাস বেরোলো, এইখান থেকে আবার Ca2 প্লাস হয়ে গেল, আর OH মাইনাস বেরিয়ে গেল আবার একটা, ঠিক আছে। এখান থেকে সেম, এখান থেকে LOH2 প্লাস OH মাইনাস, এখান থেকে আবার LOH2 প্লাস OH মাইনাস, আবার এখান থেকে Al3 প্লাস OH মাইনাস। তার মানে দেখো, একের থেকে বেশি হাইড্রোজেন বেরোচ্ছে। তো আলটিমেটলি আমরা এই জিনিসগুলো পড়ছি কেন? তো প্রথম কথা, পড়ছি নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকবে। তো যখন এইখান থেকে একটা ডিসোসিয়েট হয়ে H প্লাস আর HSO4 বেরোলো, তাহলে আমি ধরে নিচ্ছি এইখানে একটা এর আয়োনাইজেশন কনস্ট্যান্ট ছিল, যেটাকে আমি ধরে নিচ্ছি Ka1। এইখান থেকে যখন এখানে হলো, এখানে আবার একটা আয়োনাইজেশন কনস্ট্যান্ট হলো, ধরে নিচ্ছি Ka2। ঠিক সিমিলারলি এইখানেও প্রথমে একটা আয়োনাইজেশন কনস্ট্যান্ট ছিল Kb1, আবার একটা যখন OH বেরোলো, আবার এখানে হলো Kb2, ঠিক আছে। এবার থিওরিটিক্যালি এটা আমাদের দেখা যায়, কেন এই টপিকটা আমি ডিসকাস করছি। এই যে K1টা আছে, ধরো K1টা আছে, H2SO4 থেকে H প্লাস আর HSO4- হয়েছে। তো এখন কোথাও না কোথাও পসিবিলিটি থাকবে যে এই দুটো মিক্স হয়ে আবার H2SO4 বানিয়ে নিতে। বাট যদি HSO4টা ফার্দার তোমার H প্লাস আর SO4-2- ভেঙে যায়, তার মানে একে এখন এইখানে যেতে গেলে অনেক সমস্যা। বলতে এটাই চাইছি, যখন H2SO4 থেকে এইটা হবে, H2SO4 থেকে H প্লাস HSO4- হবে, এই যে Ka1টা, মানে এই রিঅ্যাকশনটা বেশি প্রেফার হবে। এইখান থেকে যখন আবার একটা H প্লাস বেরিয়ে যাবে, তখন এই রিঅ্যাকশনটা কিন্তু অত প্রেফারেবল হবে না। তাই জন্য দেখা যায় যে Ka1 এর ভ্যালুটা সবসময় বেশি থাকে Ka2 এর থেকে, কারণ এইখান থেকে এইটা খুব তাড়াতাড়ি আসে, এইখান থেকে এটা কিন্তু অতটা তাড়াতাড়ি আসে না। তাই জন্য এই কনস্ট্যান্টের ভ্যালুটাও এই Ka1 এর বেশি থাকে, Ka2 এর বেশি কম থাকে, কারণ এই প্রসেসটা প্রেফারেবল হয় না। কারণ এই প্রসেসটা হয়ে যাওয়ার পর ব্যাকওয়ার্ডে, মানে এইটা এখান থেকে এটা ফরওয়ার্ডে আসছে, H2SO4 থেকে ভাঙলো, ফরওয়ার্ড রিঅ্যাকশন হলো, এখান থেকে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়ে গেল। মানে এইখানটায় কোথাও না কোথাও একটা এরকম সিম্বল দেওয়া যায়,
এইখান থেকে এইটা এরকম একটা সিম্বল দেয়া যায়, কিন্তু এইখান থেকে এটা কখনো এরকম একটা সিম্বল ডাইরেক্টলি দিতে পারবো না, ইনডাইরেক্টলি এরকম ভাবে দেখাতে হবে, কিন্তু কারণ ডাইরেক্টলি তো ভাঙবে না, একটা ভাঙবে তারপর আবার একটা ভাঙবে, তাই জন্য K1 টার ভ্যালুটা খুব বেশি হয়, কারণ এটা খুব বেশি প্রেফারেবল হয় K2 এর থেকে। বোঝা গেল? মানে এটা বলতেটাই চাইছি যে কোনো যদি পলিবেসিক অ্যাসিড হয় তার প্রথম হাইড্রোজেনটা খুব সহজেই বেরিয়ে যায়, দ্বিতীয় হাইড্রোজেন বা তৃতীয় হাইড্রোজেনটা বেরোতে কিন্তু খুব কষ্ট। ঠিক আছে, এই প্রথম হাইড্রোজেনটা খুব সহজে বেরিয়ে গেল, এরপর যদি আরেকটা হাইড্রোজেন বার করতে হয় বাবা প্রচুর এনার্জি লাগাতে হবে, আবার একটা হাইড্রোজেন বার করতে তো আরো এনার্জি লাগাতে হবে, তাই জন্য K1 এর ভ্যালুটা সব থেকে বেশি হয়, K2 এর ভ্যালুটা আরো কম হয়, এবার যদি K3 মানে এখানে যদি K3 করো তাহলে আরো কম হবে। সিমিলারলি এই কনসেপ্টটাই লাগবে এখানে, এখানে তোমার সেম হচ্ছে একটা ওইচ বেরোলো, এই যে প্রথম ওইচটা বেরিয়ে গেল, এইখানে তোমার Kb1 এর ভ্যালুটা কিন্তু সবসময় বেশি থাকবে Kb2 এর ভ্যালুর থেকে, কারণ হচ্ছে এইটা এখানে মোটামুটি একটা প্রেফারেবল, এইখান থেকে এইটা প্রেফারেবল, কিন্তু ডাইরেক্টলি এখান থেকে এটা এরকম করে করা যাবে না, মানে প্রথমে একটা ওয়েজ খুব সহজেই বেরিয়ে যাবে, তারপরে ওয়েজটা বেরোতে কিন্তু কান্নাকাটি করবে। ঠিক আছে, তাই জন্য এইটা খুব সহজেই হয়ে যায়, এইটা একদম নেচার মানে প্রেফারেবল হয় এই রিঅ্যাকশনটা, এটা পরেরটা কিন্তু আস্তে আস্তে একটু একটু টাফ হয়ে যায়, তাই জন্য যত তুমি নিচের দিকে যাবে তত দেখবে ভ্যালুগুলো আস্তে আস্তে কমছে, আয়নাইজেশন কনস্ট্যান্টের ভ্যালুগুলো আস্তে আস্তে কমবে, এটাই বোঝা যাচ্ছে এখানে পলি বেসিক অ্যাসিড আর পলি অ্যাসিডিক বেস, এখানে তোমাদের এই কনসেপ্টটা আলোচনা করার জন্য এই জিনিসটা রাখা। তেমন এখানে যদি তোমার K1 K2 আর K3 হয়, এখানে কিন্তু তোমার K1 এর ভ্যালু বেশি, তারপর K2 K3 সিমিলারলি তখন এখানেও তোমার সেম জিনিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই টপিকটাও গেল। ফ্যাক্টরস এফেক্টিং অ্যাসিডিক স্ট্রেংথ, খুব তোমাদের অ্যাসিডিক স্ট্রেংথ নিয়ে আশা করি বলার দরকার নেই যে কত কোশ্চেন আছে, ইভেন এখন না তোমরা যখন নিট জেই এসব দেবে তখনও তোমরা দেখবে অ্যাসিডিক স্ট্রেংথ বেসিক স্ট্রেংথ নিয়ে প্রচুর কোশ্চেন। আমি শুধু অ্যাসিডিক স্ট্রেংথটা করাবো, তার কারণ হচ্ছে যদি অ্যাসিডিক স্ট্রেংথ বোঝা যায় তাহলে তোমাদের মোটামুটি বেসিক স্ট্রেংথও আইডিয়া লেগে যাবে। তাহলে ফ্যাক্টরস এফেক্টিং অ্যাসিডিক স্ট্রেংথ, ফ্যাক্টরস এফেক্টিং অ্যাসিডিক স্ট্রেংথ। আচ্ছা, দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, বলে দিই একদম ডাইরেক্ট বলে দিচ্ছি, দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথম ফ্যাক্টর হচ্ছে তোমার ওই যে পোলারিটি, প্রথম ফ্যাক্টর হচ্ছে তোমার পোলারিটি, মানে বন্ডের পোলারিটি কেমন, সরি এটা বন্ড পোলারিটি অফ বন্ড লিখে দিচ্ছি, আর একটা হচ্ছে তোমার বন্ড স্ট্রেংথ, স্ট্রেংথ অফ বন্ড। আচ্ছা, এবার খুব ভালো করে বোঝো। আচ্ছা, পোলারিটি কি বুঝি আমরা, দুটো অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স। পোলারিটি মানে পোলারিটি জিনিসটা ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স, ডিফারেন্স বিটুইন অ্যাটমস। এবার তুমি যদি বলো ধরো একটা এলিমেন্ট মানে দুটো অ্যাটমস লেগে আছে, খুব বেশি পোলারিটি মানে খুব বেশি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, তার মানে একজন তার ইলেকট্রন পুরো ক্লাউডটাকে নিচের দিকে টেনে ধরে আছে, তাই জন্য ওর ইলেকট্রোনেগেটিভিটি মানে এর মানে ধরো কোনো একটা এক্স এর সাথে ওয়াই আছে, ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি আছে, তার মানে তোমার সেই এর যে ইলেকট্রন ক্লাউডটা এ পুরো টেনে রেখেছে, তাই না? তার মানে এদের এখন মাঝখান দিয়ে বন্ডটাকে ব্রেক করা, বন্ড ক্লিভেজ করা খুব সুবিধা, আমাদের এই বন্ডটাকে ভাঙা খুব সুবিধা। আলটিমেটলি আমরা বলতে পারি যদি কোনো একটা বন্ড পোলারিটি বেশি থাকে, বন্ড পোলারিটি যদি বেশি থাকে, তাহলে যদি এটা তাড়াতাড়ি ভেঙে যায়, তার মানে যদি এটা HX থাকে, যদি তোমার HX থাকে, তাহলে যদি HX টা ডাইরেক্ট ভেঙে যায় তাহলে এইচটা রিলিজ হয়ে যাবে, যারা রিলিজ করে তাদেরকে অ্যাসিডিটি বলে, যারা তাড়াতাড়ি রিলিজ করতে হবে তারা বেশি অ্যাসিডিক স্ট্রেংথ হবে। তাই যদি বন্ড পোলারিটি বেশি থাকে তার মানে তার অ্যাসিডিক স্ট্রেংথও বেশি থাকবে। বোঝা গেল? অ্যাসিডিক স্ট্রেংথ বেশি থাকবে, ঠিক? আচ্ছা, এবার তুমি যদি পিরিয়ডিক্যালি যাও, যদি তুমি লেফট টু রাইট যাও, যদি তুমি পিরিয়ডিক্যালি যাও, তাহলে আমরা দেখেছিলাম যে যখন আমরা পিরিয়ডিক টেবিলে লেফট থেকে রাইটে আসি তখন আমাদের ইলেকট্রোনেগেটিভিটি কমে না বাড়ে? ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে,
নেগেটিভিটি ইনক্রিজ হয়, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ হয়, সাইজ ইনক্রিজ হয় না ডিক্রিজ হয়? সাইজ ডিক্রিজ হয়। ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ হয়, সাইজ ডিক্রিজ হয়। আচ্ছা, যদি ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ হয়, সাইজ যদি ডিক্রিজ হয়, তার মানে পোলারিটিও আমার ইনক্রিজ হয়। তাহলে আমার পোলারিটিও আমার ইনক্রিজ হয়, আর যদি পোলারিটি ইনক্রিজ হয় মানে অ্যাসিডিক স্ট্রেংথ ইনক্রিজ হয়। অ্যাসিডিক স্ট্রেংথ পিরিয়ডিক্যালি কিন্তু লেফট টু রাইট ইনক্রিজ হচ্ছে, তার মানে তোমার ডাউন দা গ্রুপ কমবে, ব্যাস সোজা কথা, আর কিছু বললাম না। তাহলে পোলারিটি ব্যাপারটা গেল। বন্ড স্ট্রেংথ, বন্ড স্ট্রেংথে তো বলার কিছু নেই, এইখানেই তোমার অর্ধেক বন্ড স্ট্রেংথের কথা চলে এসছে। যদি কোনো একটা বন্ড তাড়াতাড়ি ভেঙে দিই, যদি তাদের মধ্যে খুব ভালো অ্যাট্রাকশন থাকে, তাদেরকে ভাঙা না যায়, তো যদি ভাঙাই না যায় তাদের অ্যাসিডিক স্ট্রেংথ কি করে আসবে? যেগুলো তাদের ভেঙে যায় তাদের তো অ্যাসিডিক স্ট্রেংথ, মানে ভেঙে গেলে তবে না অন্য কারো কাছে জুড়বে। ধর হাইড্রোজেনকে আমি তাড়াতাড়ি তাড়িয়ে দিতে পারলাম, যাকে বেশি তাড়িয়ে দিতে পারবো তবে তো সেই হাইড্রোজেনটা H+ হয়ে বেরিয়ে যাবে। যখন H+ হয়ে বেরিয়ে যাবে তখন আমি অ্যাসিডিক স্ট্রেংথ ক্যালকুলেট করব। তার মানে যাদের বন্ড স্ট্রেংথ প্রচুর বেশি হয় তাদের অ্যাসিডিক ক্যারেক্টার খুব কম হয়। তাহলে বন্ড স্ট্রেংথ inversely proportional to acidic strength। যদি পিরিয়ডিক্যালি ডাউন দ্য, একটা আমি লেফট টু রাইট বলছি, একটা ডাউন দ্য গ্রুপ বলছি, যদি তুমি ডাউন দ্য গ্রুপ আসো, এখানে সাইজ ইনক্রিজ হয়। যদি সাইজ ইনক্রিজ হয়, যার সাথে লেগে থাকবো আস্তে আস্তে তার বন্ড, মানে ধরো এর দুটো মলিকুল আছে, এখানে একটা মলিকুল আছে, এর একটা মলিকুল আছে, এবার ধরো এইরকম একটা মলিকুল আছে, সেটা এরকম মলিকুল আছে, এই দুটোর মধ্যে কলিউশন বেশি হবে, তো এইখানের মধ্যে কলিউশন কম হবে, তো তখন সাইজ বাড়ে, তখন কলিউশন বেশি হবে, কলিউশন বেশি হলে বন্ড ভাঙার চান্সেস বেশি হবে, যখন বন্ড ভাঙার চান্সেস বেশি হবে অ্যাসিডিক ক্যারেক্টার বেশি হবে, অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে। ঠিক আছে, তাহলে ওভারঅল অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে। তাহলে ফ্যাক্টরস এফেক্টিং অ্যাসিডিক স্ট্রেংথ আশা করি বুঝিয়ে গেছি। কমন আয়ন এফেক্ট, কমন আয়ন এফেক্ট, কমন একটা আয়নের এফেক্ট, কিছুই না, তোমরা ভাবো কি না হাতির মাথা সাপের কি সব ভাবো জানি না, কমন আয়ন এফেক্টটা কিছুই না, একটা সোজা কথা বলে দেবে, দেখো বুঝতে পেরে যাবে। কমন আয়ন এফেক্ট অনেক জায়গায় নামটা শুনেছো, কিন্তু কি হয় জিনিসটা আজ অব্দি হয়তো তোমাদের মাথায় ঢোকে। তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, কিচ্ছু না, যত তোমরা জটিল ভাবে ভাববে জিনিসটা তোমাদেরকে তত জটিল মনে হবে। ধরো CH3COOH আছে, অ্যাসিড আছে, এখান থেকে কি কি ভাঙে বাবা? H+ ভাঙে আর CH3COO- ভাঙে, তাই তো? এবার ধরো আমি এখানে H+, এই মানে এইখানে H+ আরো দিলাম, যখন আমি এখানে H+ দেবো তখন মানে যখন আমি লে চ্যাটার্লিয়ার প্রিন্সিপাল করেছিলাম কি বলেছিলাম, যদি আমার কোথাও ইমব্যালেন্স হয় সেই রিঅ্যাকশনটা কোন দিকে শিফট করে, যেদিকে ব্যালেন্স হওয়া শিফট করে। তার মানে যদি আমি এইখানে H+ আর একটু বাড়িয়ে দিই, তখন এই রিঅ্যাকশনটা চাইবে যে যা হোক করে H+টা বেড়ে গেছে আমার, যা হোক করে এইদিকে সরিয়ে দিই যাতে আমার COOH এর সাথে আমার সাথে যে আছে তার সাথে আমার কনসেন্ট্রেশনটা সিমিলার হয়ে যায়। তখন এই কি করবে, এই রিঅ্যাকশনটাকে ব্যাকফায়ার করবে, মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সাপোর্ট করবে। এইটুকু বোঝা গেছে। বা আমি যদি এদিকে CH3COOH এর কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই, COO- এর কনসেন্ট্রেশন ধরো বাড়িয়ে দিলাম, তখনও সেম জিনিস হবে, তখনও চাইবে যে আমার কনসেন্ট্রেশন বেড়ে গেছে, আমার থেকে X অনেক কম আছে, তো যা হোক করে আমি আমার কনসেন্ট্রেশনটাকে কমিয়ে দিই যাতে আমার এদের দুটো ইকুয়াল হয়ে যায়, তখন এও ব্যাকফায়ার করবে। তো এই যে জিনিসটা, যখন কোনো একটা আয়ন তুমি কোনো একটা রিঅ্যাকশনের প্রোডাক্টে বাড়িয়ে দিচ্ছ, কি রকম আয়ন হবে? কমন আয়ন হতে হবে। যেমন এইখানে কি কি আছে? H+ আছে, আর এখানে CH3COO আছে, মাইনাস আছে, তো আমি হয় H+ বাড়াচ্ছি না CH3COO- বাড়াচ্ছি, এই দুটো যদি বাড়াও কমো তখন সেটা কমন আয়ন, আর এদের যে এফেক্টটা পড়বে সেটাকে বলবো কমন আয়ন এফেক্ট। যদি এখানে তুমি Cl- অ্যাড করে দাও তাহলে কমন আয়ন এফেক্ট হলো? কোনো কমন আয়ন এফেক্ট হলো না। এখানে Cl- কোথায় আছে? কোথাও Cl- নেই। তুমি ধরো দেখা গেল কোথাও একটা জল ফল অ্যাড করে দিয়েছো, এখানে কোথায় আছে? ওইসব কিছু নেই। যেইটা তোমার জল অ্যাড করে তাও এখান থেকে H+ রিলিজ হবে, ওটা তাও হতে পারে, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি এমন কোন আয়ন যার সাথে এখানে কোনো সম্পর্ক নেই, যেই আয়নগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ না, সেই সব আয়নগুলো তুমি যদি অ্যাড করো তো কিছুই হবে না,
ওইগুলোকে কমন আয়ন এফেক্ট হবে না, যা হবে সেটা অন্য কিছু হবে, সেটা কমন আয়ন এফেক্ট বললাম। কমন আয়ন এফেক্ট কখন বলবো? যখন এর মধ্যে কোনো একটা আয়ন কমন, যেমন এর মধ্যে কি কি আয়ন আছে, H প্লাস আছে আর CH সব মাইনাস আছে, এদের দুজনের মধ্যে যদি কোনো একটা আয়নকে আমি বাড়ানো কমানো করে দিই, তখন এর ফলে যে এফেক্ট হবে অ্যাকর্ডিং টু লে চ্যাটার্লিয়ার প্রিন্সিপাল, সেইটাকে আমরা বলবো কমন আয়ন এফেক্ট। বোঝা গেল আশা করি? ঠিক আছে, চলো এটা গেল। নেক্সট বাফার সলিউশন। বাফার সলিউশনটা একটু জাস্ট মানে মুখে মুখে বলে দিচ্ছি। আচ্ছা, বাফার সলিউশন দেখো এমন একটা সলিউশন যেটা রেজিস্ট করে। বাফার সলিউশন, বাফার সলিউশন মানে তুমি বাফার সলিউশন মানে তুমি শুনেছো এই পিএইচটা মেনটেন করতে হবে, পিএইচটা মেনটেন করতে হবে। বাফার সলিউশন একটা জিনিস কমন, যে বাফার সলিউশনে পিএইচ তোমাকে মেনটেন করতে হয়। তো বাফার সলিউশন এমন একটা সলিউশন যার যে রেজিস্ট করে পিএইচ এর বাড়াকমাকে। বাফার সলিউশন ইজ আ টাইপ অফ সলিউশন হুইচ রেজিস্ট দা ইনক্রিজিং অর ডিক্রিজিং অফ পিএইচ। যদি ইনক্রিজিং অর ডিক্রিজিং হয় পিএইচ এ, তখন সেই ইনক্রিজ বা ডিক্রিজটাকে কিভাবে ম্যানেজ করবে? অ্যাসিড বা বেস লাগিয়ে ম্যানেজ করবে। যেমন আমাদের শরীরে ব্লাডের একটা পিএইচ আছে। এবার ধরো কারো ব্লাডে কিছু সমস্যা হলো, টেস্টে ধরা পড়লো যে ব্লাডে কিছু প্রবলেম হয়েছে, তার মানে পিএইচ চেঞ্জ হয়েছে। এবার ডাক্তার তোমার ব্লাডের পিএইচটা দেখবে, সেই ওয়াইজ তোমাকে ওষুধ দেবে। তার মানে কি ব্লাডের যেই পিএইচটা তোমাদের শরীরের মধ্যে আছে, সবার শরীরে ব্লাডের যে পিএইচ আছে, ব্লাডের সেই পিএইচটা মেনটেন করা খুব দরকার। যদি পিএইচ এদার হয়, তার মানে তোমার শরীর অসুস্থ হয়েছে, তোমাকে ডাক্তার ওষুধ দেবে। কি ওষুধ দেবে? ওই পিএইচটাকে মেনটেন করার, পিএইচটা যেন আবার আগের মতন হয়ে যায় সেইটার জন্য তোমাকে ওষুধ দেবে। যেমন ইউরিনে পিএইচ এদার হলে তোমাদের অনেক কিছু প্রবলেম হয়। সেম কি ওষুধ দেয়? ওই ইউরিনের পিএইচ মেনটেন করার জন্য যেইগুলো লাগবে, অ্যাসিডিক বেসিক কি হয়েছে, পিএইচ কি কোন দিকে চেঞ্জ হচ্ছে সেটা দেখে তোমাদেরকে ওষুধ দেয়। তো বাফার সলিউশন এমন একটা সলিউশন যেটার পিএইচ মেনটেন করা খুব দরকার। ওটা সলিউশনটাকে যদি আমরা ডেফিনেশন বাই ডেফিনেশন যাই, তো বাফার সলিউশন ইজ আ সলিউশন হুইচ রেজিস্ট its change in pH. If pH changes, it will adjust its pH by adding acid or bases. ঠিক বোঝা গেল? তাহলে বাফার সলিউশন মোটামুটি আমি বোঝালাম। এবার একটা টপিক আছে সলিউবিলিটি ইকুইলিব্রিয়াম, আজকে আমাদের লাস্ট টপিক সলিউবিলিটি ইকুইলিব্রিয়াম। এখানে একটু ভালো করে দেখবে সলিউবিলিটি সলিউবিলিটি ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এবার সলিউবিলিটি মানে তুমি বুঝতে পারছো জলে চিনি অ্যাড করা, জলে নুন অ্যাড করা, এইসব তুমি মনে মনে ভেবেই আছে। তো সলিউবিলিটি মানে হচ্ছে কোনো একটা সল্টকে কোনো একটা জলেতে অ্যাড করবো। তাহলে এখানে কি করবো? কোনো একটা সল্টকে আমি কিসে অ্যাড করবো? না কোনো একটা সলভেন্ট অ্যাড করবো, তাই না? হ্যাঁ, কোনো একটা সল্টকে আমি কিসে অ্যাড করছি? একটা সলভেন্ট অ্যাড করছি। এবার এইখানে সলিউবিলিটি কিভাবে কি হবে? তাহলে এইখানে সলিউবিলিটি কিভাবে ডিপেন্ড করবে? দেখো দুটো জিনিস। ধরো আমি জল নিয়েছি, এখানে সলভেন্ট ধরো ওয়াটার নিয়েছি, আর উপর থেকে আমি NaCl মিক্স করছি, মানে নুন মিক্স করছি, যখন রান্না টান্না করো আর কি। এবার এই যে সল্টটা জলের সাথে মিশবে, এখানে কার কার উপর ডিপেন্ড করবে যে এই যে NaClটা আছে কত তাড়াতাড়ি ভাঙে, বা এই যে NaClটা জলের সাথে মিশে কত তাড়াতাড়ি। তাহলে এখানে দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ল্যাটিস এনথালপি অফ সল্ট, ঠিক আছে? ল্যাটিস এনথালপি অফ সল্ট মানে NaClটা কত তাড়াতাড়ি ভাঙছে, যেই তুমি সল্টটা দিয়েছো সেটা কত তাড়াতাড়ি ভাঙছে। আর একটা জিনিস সেটা হচ্ছে সলভেশন এনথালপি। যে সলভেশন এনথালপিটা কি? মানে ওই যে আয়নস গুলো আছে সেগুলো সলভেন্টের সাথে কত তাড়াতাড়ি মিক্স হচ্ছে, ঠিক আছে? তাহলে একটা আমরা কি বললাম? ল্যাটিস এনথালপি, একটা হচ্ছে সলভেশন এনথালপি, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে বলি, তাহলে যখন আমাদের ল্যাটিস এনথালপি মানে ধরো কোনো একটা সল্ট, এটা ভেঙে এটা ভাঙার এনথালপিটা যদি আমি ধরি x, আর আচ্ছা ঠিক আছে আমি এক এক করে যদি ল্যাটিস এনথালপিটা আমি ধরে নিচ্ছি x, সলভেশন এনথালপিটা ধরে নিচ্ছি y। বোঝা গেল? এখানে আমি ল্যাটিস এনথালপিটা কি ধরেছি x, আর সলভেশন এনথালপিটা ধরেছি y। তার মানে যখন সলভেশন এনথালপির ভ্যালুটা বেশি হবে, যখন জলের সাথে মিক্স হওয়ার প্রবণতা বেশি হবে, তখনই তো তাড়াতাড়ি ভাঙবে, তখনই তো তাড়াতাড়ি মিশবে। মানে সলিউবিলিটিটা কার উপর ডিপেন্ড করবে? কোন একটা জিনিসের সলিউবিলিটি কখন ভালো হবে? যখন সলভেশন এনথালপির ভ্যালুটা x এর থেকে বেশি হবে। সলিউবিলিটি তখন ভালো হবে যখন সলভেশন এনথালপি ভ্যালু x এর থেকে বেশি হবে, তখন তো সলিউবিলিটি ভালো হবে। এইটুকু বোঝা গেছে?
যে একটা হচ্ছে তোমার সলটা কিরকম ভাবে ভাঙছে, আর একটা হচ্ছে ভেঙে জলের সাথে কি করে মিক্স হচ্ছে। তো ভেঙে কি করে মিক্স হচ্ছে তার যদি এনথালপিটা আমার কাছে বেশি হয় তবে তো সলিবিলিটিটা ভালো হবে। তার মানে আমি বলতে চাইছি যখন ওয়াই এর ভ্যালুটা বেশি হবে, যখন সলভেশন এনথালপিটা বেশি হবে এক্স এর থেকে, তখন সলিবিলিটিটা বেশি হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এবার হচ্ছে তোমাদের এইখানে যেগুলো আছে, ধরো আমি কোনো একটা একটা ডেটা আছে, যদি তোমার সলিউবিলিটিটা যদি সলিউবিলিটির ভ্যালুটা যদি হয় গ্রেটার দেন 0.1 মোল, যদি হয় 0.1 মোল, তাহলে মানে খুব ভালো সলিউবল, ভেরি সলিউবল। ঠিক আছে, যদি 0.1 মোলারের থেকে একটু কম, আবার -0.01 মোলারের থেকে বেশি, -0.1 মোলার থেকে বেশি, তার মানে পার্শিয়ালি সলিউবল, পার্শিয়ালি সলিউবল। আর যদি সলিউবিলিটিটা ছোট হয় -0.01 মোলারের থেকে, তার মানে এটাকে আমরা বলি মানে একদম কম সলিউবল, ভেরি লো সলিউবল, ভেরি লো সলিউবল। ঠিক আছে, এটুকু বোঝা গেছে, ভেরি লো সলিউবল। আচ্ছা এখানে আমি মাইনাস কেন দিয়েছি, সরি, এম মোলার তো 0.1 আর 0.01, ঠিক আছে, এই ভ্যালুগুলো মনে রাখবে। এখন আমরা যখন ইকুইলিব্রিয়ামের কথা বলছি তখন আমরা সবসময় বলি একদম যেটা কম সলিউবল, মানে একটু একটু পার্শিয়ালি সলিউবল, যাতে সঙ্গে সঙ্গে ইকুইলিব্রিয়ামটা গেইন করতে পারে। তার মানে আমি কথা বলছি সলিউবিলিটি এইটা। এতক্ষণ আমরা ইকুইলিব্রিয়ামে এই সব এইখানে যে যারা পড়ে, এইখানে যারা পড়ে, যারা একদম ভেরি লো সলিউবল, তাদের সাথে তাদের জন্য আমরা পড়াশোনা করছি। ঠিক আছে, তাহলে এইটা হলো। আচ্ছা এবার ধরো, আচ্ছা এটা হয়ে গেল। এবার ধরো কোন একটা সল্ট, ধরো কোন একটা সল্ট এম আর এন, ওর সাথে কম্পাউন্ড আছে, ধরো এম এর সাথে এক্স আছে, এন ওয়াই আছে, এটা ধরো একটা কোনো সল্টের ফর্মুলা। তাহলে এটা কিভাবে ভাঙলো, এম এর মাথায় একটা কিছু একটা চার্জ লাগলো, ধরো পি প্লাস চার্জ লাগলো, কিছু একটা চার্জ লাগলো, কতটা এম আছে না এক্স এম আছে, আর এন এর মাথায় কোনো একটা চার্জ লাগলো কিউ মাইনাস, আর সেটা কটা আছে ওয়াই আছে। এত দূর বোঝা গেছে। আচ্ছা এবার তাহলে এদের এদের যেই এদের যে তোমার কনস্ট্যান্টের ভ্যালুটা হবে, যে কনস্ট্যান্টের ভ্যালুটা হবে সেটা কিভাবে বার করবে, এইটার এটা, কারণ এটা তো সলিডে থাকবে, যে কোনো সলিড সলিডে থাকে, তো সলিডের ভ্যালুটা তো আমরা নিচে লিখবো না, কারণ ওটা তো ভ্যালুটা নেগলেক্ট করে দেবো। তার মানে এখানে হয়ে যাবে তোমার এম অফ পি প্লাস মাথায় এক্স, এন অফ কিউ মাইনাস মাথায় ওয়াই। এবার যদি আমি সলিউবিলিটির দিক দিয়ে দেখি, যদি আমি সলিউবিলিটি রেসপেক্ট টু সলিউবিলিটি, যদি আমি সলিউবিলিটি রেসপেক্টে দেখি, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এখানে আমরা কি লিখতে পারি যে সলিউবিলিটি অফ এক্স, আর এখানে লিখতে পারি সলিউবিলিটি অফ ওয়াই। এটা সলিউবিলিটি অফ এক্স আর সলিউবিলিটি ওয়াই লিখতে পারি, মানে এই যাই হোক এখানে সলিউবিলিটি কত আর এখানে সলিউবিলিটি কত, ততই এটা হবে টু দি পাওয়ার দিয়ে দাও, এখানে এক্স এখানে ওয়াই। ঠিক আছে, এটা এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে এইটা থেকে আমরা এখানে কনস্ট্যান্ট ভ্যালু বের করলাম, যে আর সলিউবিলিটি রেসপেক্টে এটা এটা। ঠিক আছে, সলিউবিলিটি রেসপেক্ট এটা। এবার যদি এইখান থেকে আমি ডাইরেক্ট সলিউবিলিটিটা বার করি, তার মানে এইখানে যেটা আছে এখান থেকে আমি কি করব, ডাইরেক্ট সলিউবিলিটিটা বার করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করলাম, কে এক্স, এখান থেকে তো ইজি হয়ে গেল জিনিসটা, যে এখানে তুমি করে দাও এক্স এস, এখানে এস, এটাকে সলভ করে দাও, এ আচ্ছা ওয়াই এস, এটা ওয়াই। তাহলে এখান থেকে যদি সলভ করি তাহলে এক্স টু দি পাওয়ার এক্স আসে। আচ্ছা এখানটা একটু ইরেজ করে দিই, এক্স টু দি পাওয়ার এক্স আছে, ওয়াই টু দি পাওয়ার ওয়াই আছে, আর এখানে এস এক্স প্লাস ওয়াই আসবে, তাই না, এক্স প্লাস ওয়াই আসবে। আচ্ছা যদি এখান থেকে এবার এস এর এসটাকে এদিকে নিয়ে চলে আসি,
এস অফ এক্স প্লাস ওয়াই যদি আনো তাহলে ওয়াই, এটা এদিকে আনা গেল, আচ্ছা না না সরি, হ্যাঁ এটাকে যদি এদিকে আনি, এটাকে যদি এদিকে আনি তাহলে কে এস পি বাই এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এত দূর হলো। আর যদি এবার এস শুধু বার করে দিই তাহলে এখানে হয়ে যাবে কে অফ এস পি এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই হোল এক্স প্লাস ওয়াই 1/, হয়ে যাবে। তাহলে সলিবিলিটি দেখো এখান থেকে তোমার এক্সপ্রেশনটা কি বেরিয়ে গেল, সলিবিলিটি এক্সপ্রেশন বেরিয়ে গেল এটা s ইকুয়াল টু কে অফ এস পি এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই হোল টোটাল পাওয়ার এক্স প্লাস ওয়াই। এই জিনিসটাকে সলভ করলে আমাদের মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের সলিবিলিটি ইকুইলিব্রিয়াম, যেখানে আমরা দেখলাম যে এখানে কে এখানে তোমার হচ্ছে সলিবিলিটির যে আয়নাইজেশন কনস্ট্যান্ট ছিল সেখান থেকে সলিবিলিটিটা কি করে বার করা যাবে, এখানে কনস্ট্যান্টের ভ্যালুটা লিখবে, এখানে এগুলো এক্স আর ওয়াই এগুলো সব কনসেন্ট্রেশন, এখানে এক্সটা হচ্ছে ওইটার কনসেন্ট্রেশন, তোমার এম এর কনসেন্ট্রেশন, ওয়াইটা হচ্ছে এন এর কনসেন্ট্রেশন, এগুলো সব কনসেন্ট্রেশন, যেখানে এক্স আর ওয়াই কনসেন্ট্রেশন টু দি পাওয়ার অফ এক্স ওয়াই এগুলো সব কনসেন্ট্রেশন, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের আজকের টপিক, আর ইকুইলিব্রিয়াম আজকের এই টপিক নিয়ে আজকে আমাদের শেষ হলো, যেখানে আমরা অনেক কিছু দেখলাম, পোটেনশিয়াল থেকে শুরু করে আজকে যে পার্টগুলো ছিল যেখানে পিএইচ ক্যালকুলেট করলাম আমরা কিভাবে কি করে এক একটা উইক ইলেকট্রোলাইটের পিএইচ ক্যালকুলেট করতে হয়, পলি বেসিক পলি অ্যাসিডিক যেগুলো ওর সাথে আমাদের কনস্ট্যান্ট ভ্যালুর কি ব্যাপার আছে, অ্যাসিডিক স্ট্রেংথের সাথে পিরিয়ডিক টেবিল কিভাবে তুমি ডিফাইন করবে এটা আমরা দেখলাম, আর লাস্টকালে কমন এফেক্ট বাপার সলিউশন তো আমি তোমাদের মুখে বলে দিয়েছি, আর সলিবিলিটি ইকুইলিব্রিয়াম যেটা ছিল এটা আমাদের লাস্ট টপিক আজকে। তাহলে আমাদের একটা চ্যাপ্টার এটাও আমাদের শেষ হয়ে গেল ইকুইলিব্রিয়াম আজকে ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।